জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান শিরোনাম। যুক্তরাষ্ট্রে ট্রাম্প গোল্ড কার্ড ভিসা চালু, 12 কোটি টাকায় সরাসরি মিলবে নাগরিকত্ব। পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের 14 বছরের কারাদণ্ড। রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত 34। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, রাজ্য জুড়ে বাদ পড়তে পারে 58 লাখের বেশি ভোটার। নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, রয়টার্সকে সাক্ষাৎকার। ভেনেজুয়েলার উপকূল থেকে আরও ট্যাঙ্কার আটক করবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চলতি মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক অভিবাসী বিরোধী পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার নতুন ভিসা স্কিম চালু করেছেন তিনি, যেটিকে গ্রিন কার্ডের চেয়েও শক্তিশালী আখ্যা দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। দেশটিতে বসবাসের জন্য ট্রাম্প গোল্ড কার্ড ভিসা চালু করেছেন ডোনাল্ড ট্রাম্প। $10 লাখ খরচ করলেই মিলবে স্বপ্নের দেশে স্থায়ী বসবাসের সুযোগ, অর্থাৎ বাংলাদেশি টাকায় গুনতে হবে 12,14,60,000 টাকার বেশি। এছাড়াও মার্কিন প্রতিষ্ঠানে চাকুরিসহ দেশটিতে প্রবেশ করতে চাইলে গুনতে হবে এর দ্বিগুণ, অর্থাৎ $20 লাখ। বুধবার 10 ডিসেম্বর থেকে ট্রাম্প গোল্ড কার্ড ভিসার জন্য আবেদনের ওয়েবসাইট চালু হয়েছে। বুধবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে ব্যবসায়ীদের সাথে আলাপকালে ট্রাম্প গোল্ড কার্ড ভিসার জন্য ওয়েবসাইট চালুর খবর দেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। জানান এই স্কিমের সুযোগ সুবিধা সম্পর্কে। এই ভিসার আওতায় $10 লাখ বিনিময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন কোনো ব্যক্তি। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধার জন্য দিতে হবে $20 লাখ। ট্রাম্পের দাবি, এই ভিসার আওতায় যোগ্য ও মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে মার্কিন কোম্পানিগুলো। ট্রাম্প বলেন, এটা অনেকটা গ্রিন কার্ডের মতোই, কিন্তু আরও বেশি সুযোগ সুবিধা থাকবে। কোম্পানিগুলো তাদের পছন্দের কর্মীকে রেখে দিতে পারবেন কার্ড কিনে, কারণ অন্যান্য সময় আপনারা যাকে নিয়োগ দিচ্ছেন তারা এই দেশে নাও থেকে যেতে পারে। এবার রাখার নিশ্চয়তা মিলবে। গ্রিন কার্ডের সাথে ট্রাম্প গোল্ড কার্ডের তফাৎ ব্যাখ্যা করেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। জানান, শুরুতে আবেদনকারীকে $15,000 জমা দিতে হবে প্রসেসিং ফি বাবদ। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পাবে এই অর্থ, যা ফেরতযোগ্য নয়। এরপর যাচাই করা হবে আবেদনকারী নথিপত্র। যাচাই প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীকে $10 লাখ জমা করতে হবে মার্কিন কোষাগারে। বিশেষ পরিস্থিতিতে দিতে হতে পারে অতিরিক্ত ফিও। এর আগে গত সেপ্টেম্বরে H-1B ভিসা প্রোগ্রামের আওতায় দক্ষ বিদেশি কর্মীদের আবেদন ফি কয়েক গুণ বাড়িয়ে $1 লাখ নির্ধারণ করে একটি আদেশে স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের ISI এর সাবেক প্রধান ফয়েজ হামিদকে 4টি অভিযোগে 14 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনীতিতে হস্তক্ষেপের। বৃহস্পতিবার 11 ডিসেম্বর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR। এতে বলা হয়েছে, পাকিস্তান আর্মি অ্যাক্ট অনুযায়ী 2024 সালের 12 আগস্ট শুরু হওয়া 15 মাসব্যাপী পাকিস্তানের সামরিক আইনের আওতায় বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের PTI এর প্রধান ইমরান খানের আমলে 2019 থেকে 2021 সাল পর্যন্ত ISI এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ফয়েজ হামিদ। মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। এই হামলায় অন্তত 34 জন নিহত হয়েছে। আহত হয়েছে 70 জনেরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রের বরাদ্দ দিয়ে বৃহস্পতিবার 11 ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম BBC। সামরিক বাহিনীর একটি বিমান থেকে ফেলা বোমার আঘাতে হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আরাকান আর্মির মুখপাত্র খাইন থুখা। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি জান্তা বাহিনীর কোনো সদস্য। উপকূলীয় রাজ্যটির বিভিন্ন অংশে বহু দিন ধরেই শাসক জান্তার সঙ্গে লড়াই চলছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির।
এদিকে আগামী ২৮ ডিসেম্বর থেকে মায়ানমারে জাতীয় সংসদ নির্বাচন শুরুর ঘোষণা দিয়েছে জান্তা সরকার। তবে এই নির্বাচন কেবল তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হচ্ছে বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কারণে বাদ পড়তে চলেছে ৮ লাখেরও বেশি ভোটারের নাম। আগামী বছরই রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর প্রশাসনিক স্তরে পর্যালোচনার জন্য রাজ্য এবং কেন্দ্রের ২৫টি সংস্থার সঙ্গে বৈঠকে বসে দেশটির জাতীয় নির্বাচন কমিশন বা ইসি। এদিন সকাল 11:30টায় রাজ্যের প্রধান নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়ালের কক্ষে এই ইস্যুতে বৈঠক হয়। এসআইআর সহ ২ ডজন খানেল সরকারি সংস্থার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসারদের সঙ্গে অনুষ্ঠিত হয় এ বৈঠক। পরে মনোজ কুমার আগরওয়াল জানান, এসআইআরের প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষ। ইসির তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ৮ লাখের কিছু বেশি, অর্থাৎ এবারের খসড়া ভোটার তালিকা থেকে এই ৮ লাখ নাম বাদ যাবে। সার্বিকভাবে এর সংখ্যা ৮,08,২৩২। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৪,১৮,৬৯৯। তথ্য খুঁজে পাওয়া যায়নি ১২,০১,৪৬২ জনের। স্থানান্তরিত ভোটারে ১৯,৯৩,০৮৮। ডুপ্লিকেট ভোটার ১,৩৭,৪৭৫। মূলত বৃহস্পতিবারই ছিল এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কমিশন সূত্রে জানা যায়, এদিন রাত ১২টা পর্যন্ত বিএলওরা অ্যাপে তথ্য আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে নাম বাদ যাওয়ার সংখ্যা আরও বাড়তে পারে। আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। তার মধ্যে ৭টি রাজ্যের জন্য সময়সীমা বাড়ানো হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাড়ানো হয়নি। পূর্ব নির্ধারিত সময়সীমা অনুযায়ী এই রাজ্যের এসআইআর প্রক্রিয়া শেষ হবে বলে জানা গিয়েছে। জাতীয় নির্বাচনের পর পদত্যাগ করার পরিকল্পনা করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর তিনি সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অপমানিত বোধ করছেন। রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তবে এই পদটি মূলত আনুষ্ঠানিক এবং দেশটির কার্যনির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার কাছেই থাকে। তবে তার পদটি আলোচনায় আসে যখন ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মুখে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে নয়াদিল্লিতে পালিয়ে যান এবং সংসদ ভেঙে যাওয়ার পর শাহাবুদ্দিনই কখন শেষ অবশিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষ ছিলেন। ৭৫ বছর বয়সী শাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, আমি চলে যেতে আগ্রহী, আমি বেরিয়ে যেতে চাই। ঢাকার সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটাই দায়িত্ব গ্রহণের পর তার প্রথম গণমাধ্যমে সাক্ষাৎকার। রাষ্ট্রপতি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার থাকা উচিত, আমি এই পদটি ধরে আছি সাংবিধানিক কারণে। রাষ্ট্রপতি জানান, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রায় ৭ মাস ধরে তার সঙ্গে দেখা করেননি। প্রেস বিভাগ কেড়ে নেওয়া হয়েছে এবং গত সেপ্টেম্বরে বিশ্বের সব বাংলাদেশের দূতাবাস থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, সব কনসুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি ছিল, আর এক রাতের মধ্যে হঠাৎ সব সরিয়ে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে ভুল বার্তা যায় যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। আমি ভীষণ অপমানিত বোধ করেছি। শাহাবুদ্দিন বলেন, প্রতিকৃতি নিয়ে তিনি ইউনূসকে চিঠিও দিয়েছেন, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমার কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। তবে এ বিষয়ে ইউনূসের প্রেস উপদেষ্টারা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। রাষ্ট্রপতি জানান, তিনি নিয়মিত যোগাযোগ রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে। শাহাবুদ্দিন বলেন, ওয়াকার উজ্জামান স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি ক্ষমতা দখলের কোনো পরিকল্পনা করেন না। বাংলাদেশে সামরিক শাসনের ইতিহাস আছে, তবে সেনাপ্রধান বলেছেন তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে চান। শাহাবুদ্দিন আরও বলেন, যদিও কিছু ছাত্র বিক্ষোভকারীরা প্রথম দিকে তার পদত্যাগ দাবি করেছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল আর তার পদত্যাগ দাবি করেনি। বিভিন্ন জনমত জরিপ ইঙ্গিত দেয় যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী পরবর্তী সরকার গঠনে এগিয়ে থাকবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে শাহাবুদ্দিন উত্তর দিতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন ছিলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর যুক্ত নন। যুক্তরাষ্ট্র এই সপ্তাহে একটি ট্যাঙ্কার জব্দ করার পর ভেনেজুয়েলার তেল পরিবহনকারী আরও জাহাজ আটকানোর প্রস্তুতি নিচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। বৃহস্পতিবার 11 ডিসেম্বর বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 6টি সূত্র এ তথ্য জানিয়েছে। ভেনেজুয়েলা 2019 সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকলেও এবারই প্রথম দেশটির তেলবাহী কোনো কার্গো বা ট্যাঙ্কার আটকানো হল। এটি এমন সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি জড়ো করছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা বাড়াচ্ছেন। সর্বশেষ এই পদক্ষেপে ভেনেজুয়েলান তেল পরিবহনকারী জাহাজের মালিক, অপারেটর এবং সামুদ্রিক সংস্থাগুলো সতর্ক হয়ে উঠেছে। অনেকেই পরিকল্পনা অনুযায়ী ভেনেজুয়েলার জলসীমা থেকে আগামী কয়েকদিনে যাত্রা করবে কিনা তা পুনর্বিবেচনা করছে বলে শিপিং খাতের সূত্রগুলো জানায়। সূত্রগুলোর দাবি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও সরাসরি মার্কিন হস্তক্ষেপ দেখা যেতে পারে, বিশেষ করে সেই সব ট্যাঙ্কারকে লক্ষ্য করে যেগুলো ভেনেজুয়েলার তেল পরিবহনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা অন্যান্য দেশ যেমন ইরান থেকেও তেল পরিবহনের সঙ্গে যুক্ত থাকতে পারে। সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো এমন তথ্য দিয়েছে। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। দেশটির সরকার এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাহাজ জব্দের ঘটনাকে চুরি বলে আখ্যা দিয়েছে। ট্রাম্প প্রশাসন আরও জাহাজ আটকানোর পরিকল্পনা করছে কিনা এ প্রশ্নে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, তিনি ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে কথা বলবেন না, তবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা নীতি বাস্তবায়ন অব্যাহত রাখবে।